মাই ডিয়ার স্টুডেন্টস, আজ এখন আমি তোমাদেরকে মৌলিক পদার্থ, যৌগিক পদার্থ এবং পরমাণু এবং অণু সম্পর্কে একদম বেসিক লেভেলের কিছু কনসেপ্ট দিচ্ছি। প্রথমত, মৌলিক পদার্থ কাকে বলে জানো? মৌলিক পদার্থ হচ্ছে যে পদার্থকে বিশ্লেষণ করলে ওই পদার্থ ছাড়া নতুন ধর্মবিশিষ্ট কোনো পদার্থ পাওয়া যায় না, তাকে বলা হচ্ছে মৌলিক পদার্থ। আর যৌগিক পদার্থ একাধিক মৌলিক পদার্থ রাসায়নিকভাবে সংযুক্ত হয়ে যে নতুন পদার্থ উৎপন্ন করে, যার মধ্যে পূর্বের মৌলগুলির আর কোনো ধর্ম থাকে না, সম্পূর্ণ নতুন ধর্ম বিশিষ্ট পদার্থ তৈরি হয়, তাকে বলা হয় যৌগিক পদার্থ। তো এখানে পরমাণু কি? পরমাণু হচ্ছে মৌলের ক্ষুদ্রতম কণা, যার মধ্যে ওই মৌলের সকল রাসায়নিক ধর্ম বর্তমান, তাকে পরমাণু বলে। তবে কি মৌলের পরমাণু মানে সকল পরমাণু কিন্তু স্বাধীনভাবে থাকতে পারে না। কিছু নিষ্ক্রিয় গ্যাসের পরমাণুগুলো স্বাধীনভাবে থাকে, আর ধাতব মৌল যেগুলো ধাতু, সে তাদের পরমাণুগুলো স্বাধীনভাবে থাকে। অন্যান্য পরমাণু স্বাধীনভাবে থাকতে পারে না। আর যেমন অক্সিজেন পরমাণু, হাইড্রোজেন পরমাণু, এরকম। আর অণু, অণু হচ্ছে পরমাণু সমন্বয়ে গঠিত হয়। এক্ষেত্রে একই মৌলের একাধিক পরমাণু মিলে তৈরি হয় মৌলিক অণু, আর বিভিন্ন মৌলের পরমাণু নির্দিষ্ট আনুপাতিক সংখ্যায় মিলে তৈরি হয় যৌগিক অণু। এবার মৌলের একটা পরমাণুকে সংক্ষেপে প্রকাশ করা হলে, মানে যার দ্বারা সংক্ষেপে প্রকাশ করা হয়, যে বর্ণের দ্বারা, সেই বর্ণটাকে বলা হচ্ছে তার চিহ্ন। হ্যাঁ, এক্ষেত্রে একটা বর্ণ তো হয়, আবার একাধিক বর্ণ দিয়েও হয়। যেমন মৌলের একটা পরমাণু, যেমন অক্সিজেনের একটা পরমাণু, একটা অক্সিজেন পরমাণু, একটা অক্সিজেনের একটা পরমাণু, অক্সিজেন পরমাণু একটা ও চিহ্নের দ্বারা প্রকাশ করা হয়, ঠিক আছে। আবার অক্সিজেনের একটা অণুকে প্রকাশ করবে যখন, তখন সেটা হয়ে যাবে O2, ঠিক আছে। আর একটা অণুকে সংক্ষেপে প্রকাশ করা হলে সেটাকে বলা হচ্ছে সংকেত। তাহলে একটা মৌলের একটা পরমাণুকে সংক্ষেপে প্রকাশ করা হলে সেটা হলো চিহ্ন, আর মৌলের একটা অণুকে সংক্ষেপে প্রকাশ করা হলে সেটা হচ্ছে সংকেত। এখানে একটা উদাহরণস্বরূপ বলি, যেমন ও পরিবারের একজন একটা মেম্বার এম হলো, এইবারে কি হলো, এম হচ্ছে পরিবারের একটা মেম্বার। আবার M3 যখন বললাম, তখন হচ্ছে পরিবারের তিনটি মেম্বার মিলে একটি পরিবার গঠন করেছে, মা বাবা তার ছেলে, এটা একটা পরিবার গঠন করেছে। এরকম এই ধরনের দুটো পরিবার, যার প্রত্যেকটা পরিবারে মেম্বার সংখ্যা 3 জন করে। যেমন অক্সিজেনের দুটো পরমাণু মিলে একটা অণু তৈরি হয়েছে, তাহলে 2O2, মানে অক্সিজেনের দুটো অণু, যার প্রত্যেক অণুতে দুটো করে পরমাণু আছে। এখানে যেমন করা হলো 3টে মেম্বার মিলে একটা ফ্যামিলি, মানে এখানে মেম্বার হলো পরমাণু আর ফ্যামিলি হচ্ছে অণু, তাহলে 3টি মেম্বারে একটি ফ্যামিলি। এরকম 3টি মেম্বারের ফ্যামিলি আছে দুটো, তাহলে দুটো ফ্যামিলি, যার প্রত্যেকটি ফ্যামিলিতে আছে 3টি করে মেম্বার। এখানে সেরকম 2টি অক্সিজেনের অণু, যার প্রত্যেকটি অণুতে আছে 2টি করে পরমাণু। আচ্ছা, এ প্রসঙ্গে বলি, এখানে মনে করো এটা হচ্ছে
মৌলিক অণু, যৌগিক অণু, যৌগিক অণু যেমন H2O। আচ্ছা, এইখানে আমরা M3-তে অণু গঠন করেছি। তো ধরো M3 অণুর সাথে একটা বাড়িতে কাজ করা একজন কাজের মাসি থাকে, সে হয়তো বহুত দিনে ধরে পরিবারের সঙ্গে যুক্ত হয়েছে, তাকে পরিবার থেকে বাদ দিয়ে পরিবারটার কল্পনা করা যায় না, তাহলে সে থাকছেই, তাকে হয়তো আমি এন দিয়ে বোঝাচ্ছি, তাহলে এইটা এখন পরিবার হয়ে গেল, MQNটা একটা পরিবার হয়ে গেল। ঠিক আছে, তাহলে MQN যে পরিবারটা গঠিত হলো, এখানে H2O দিয়ে সেরকম একটা অণু গঠন করা হলো। এখানে হচ্ছে এটা H পরমাণু দুটো, অক্সিজেন পরমাণু একটা, মিলে একটা জলের অণু গঠিত হলো। এখানে সেরকম এখানে একই রক্তের মানে একই মেম্বার, তিনজন একই পরিবারের মেম্বারের সঙ্গে আরেকটা অন্য কেউ এসে ওই পরিবারে যুক্ত হচ্ছে, সেই পরিবারের সঙ্গে একত্রিত হয়ে গেছে, সেটা হয়ে গেল, সেটাও একটা ফ্যামিলি ধরা হচ্ছে। তাহলে এরকম ফ্যামিলি যখন আমার এই ধরনের ফ্যামিলি অনুরূপ আর একটা ফ্যামিলির সন্ধান পাচ্ছি, তখন সেটা হয়ে গেল এরকম দুটো ফ্যামিলি, যেখানে আমার এই H2O এরকম অণু যদি দুটো হয়, তাহলে সেটা 2H2, এটা জলের দুটো অণু। ঠিক আছে, তাহলে এখানে মোট মেম্বার সংখ্যা করতে হলে কী হবে, একটা অণুতে মোট মেম্বার সংখ্যা এখানে কী করবে, একটা পরিবারের মেম্বার সংখ্যা মোট 3 + 1 4টা। ঠিক আছে, তাহলে এম হচ্ছে এখানে এম এর সংখ্যা হচ্ছে এম সংখ্যা মেম্বার সংখ্যা 3 × 2 6টা, আর নিউ যে থাকছে সেই সংখ্যাটা হচ্ছে 2টো। ঠিক আছে, মোট হচ্ছে এখানে 8টা। এখানে যেমন হাইড্রোজেনের পরমাণু সংখ্যা হচ্ছে 2 × 2 4টা, আর অক্সিজেনের পরমাণু সংখ্যা হচ্ছে 2টো।